চলুন আজ ডাউহিলের একেবারে গভীরে যাওয়া যাক। না, এটা শুধু একটা পাহাড় বা জঙ্গলের গল্প না। এটা এমন এক জায়গার কথা যেখানে বলা হয় বাতাসে নাকি কান্নার শব্দ ভেসে বেড়ায়। তো আর দেরি না করে চলুন ঢুকে পড়া যাক ডাউহিলের সেই রহস্যে ঘেরা জগতে। ভাবুন তো একবার, ঠিক এই কথাটা দিয়েই কিন্তু ডাউহিলের পুরো কিংবদন্তিটা যেন জ্যান্ত হয়ে ওঠে। ওই যে একটা শিরশিরে অনুভূতি হয় না, মনে হয় কেউ যেন ঠিক পাশ দিয়ে হেঁটে গেল, অথচ কাউকেই দেখা যাচ্ছে না। ডাউহিলে নাকি ঠিক এটাই হয়, একা থাকা আর কারো উপস্থিতি টের পাওয়ার মাঝখানের ওই লাইনটা কেমন যেন ঝাপসা হয়ে যায়। তো ডাউহিল কিন্তু আসলে শুধু একটা ম্যাপের ওপর জায়গার নাম না। স্থানীয় মানুষজনের কাছে এটা একটা অশরীরী ডাকের মতো, যার বদনামটা অনেক দূর পর্যন্ত ছড়ানো। একটা কিংবদন্তি তো এটাও বলে যে এই পাহাড়টা নাকি নিজেই জীবন্ত, আর সে নিজেই তার শিকার বেছে নেয়। আচ্ছা, আমাদের এই গল্পটা শুরু হচ্ছে রুদ্র আর মীরাকে নিয়ে। ওরা তো ভেবেছিল আর 5টা সাধারণ ট্রিপের মতোই হবে এটা, কিন্তু ডাউহিলের কুয়াশা যখন ওদের চারপাশ থেকে ঘিরে ধরল, ওরা টেরও পায়নি যে ওরা আসলে একটা জীবন্ত কিংবদন্তির ভেতরে ঢুকে পড়েছে। এমন একটা জায়গা যেখান থেকে ফেরাটা অতটাও সোজা না। যে কোনো ভয়ের গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? একটা প্রথম সিগন্যাল। ডাউহিলের গল্পে রুদ্র আর মীরার জন্য সেই সিগন্যালটা এসেছিল কুয়াশার ভেতর থেকে ভেসে আসা একটা অদ্ভুত শব্দ হয়ে। আর ঠিক ওই মুহূর্তেই ওরা বুঝে গিয়েছিল এই জঙ্গলটা মোটেও নর্মাল কোনো জায়গা না। হঠাৎ কোনো কারণ ছাড়াই ওই শুনশান ঘন জঙ্গলের মধ্যে একটা বাচ্চার খিলখিল হাসির আওয়াজ। ভাবুন একবার, রুদ্র আর মীরা তো একেবারে চমকে গেছিল। মানে এমন একটা জায়গায় যেখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, সেখানে একটা বাচ্চা আসবে কোত্থেকে? এই হাসিটাই ছিল প্রথম অশ্বনী সংকেত। আর ঠিক এই প্রশ্নটা থেকে ডাউহিলের কিংবদন্তিটা যেন জেগে ওঠে। কারণ লোককথা অনুযায়ী এই হাসিটা কোনো সাধারণ বাচ্চার না। বলা হয় এটাই নাকি ডাউহিলের প্রথম ওয়ার্নিং। এই হাসি শোনার অর্থ হল বনের আত্মারা টের পেয়ে গেছে যে কেউ একজন তাদের এলাকায় ঢুকে পড়েছে। কিংবদন্তিটা কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার। বলা হয় প্রথমে নাকি একটা কান্নার আওয়াজ শোনা যায়। ওটা আসলে একটা ফাঁদ, মানুষের মায়াকে কাজে লাগিয়ে জঙ্গলের আরও গভীরে টেনে নেওয়ার জন্য। কিন্তু রুদ্র আর মীরার মতো যারা সেই ফাঁদে পা দেয় না, তাদের জন্য বিপদটা অন্যরকম। যখন কান্নাটা হাসিতে পাল্টে যায়, তখনই আসল খেলাটা শুরু হয়। আর এটাই হলো সেই ফাইনাল সিগন্যাল, যার পরে ফেরাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পুরো গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে একটা পরিত্যক্ত স্কুল। লোকে বলে ডাউহিলের যত সব আধিভৌতিক কাণ্ডকারখানা তার উৎস নাকি এই জায়গাটায়। এখানেই নাকি আত্মাদের আনাগোনা সবচেয়ে বেশি। স্কুলটা দেখলে মনে হয় যেন সময়ের বুকে জমে থাকা একটা গভীর ঘা। স্কুলের ভেতরে ঢুকতেই ধুলোয় ঢাকা একটা ব্ল্যাকবোর্ড, আর তার উপর হঠাৎ করে এই লেখাটা ফুটে উঠল। রুদ্র আর মীরা নিজেদের চোখে দেখে এই আরতিটা। ভাবুন, কোনো মানুষ লেখেনি, মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য হাত খড়ি দিয়ে তাদের কষ্টটা জানাচ্ছে। এটাই ছিল আত্মাদের কাছ থেকে আসা প্রথম ডিরেক্ট মেসেজ, তাদের না বলা যন্ত্রণার একটা জীবন্ত, হাড়হিম করা প্রমাণ। তো এই স্কুলে ঠিক কি হয়? লোককথা অনুযায়ী এখানে নাকি চোখ ছাড়া একটা বাচ্চার ছায়া ঘোরাফেরা করে। পুরনো খেলনা হঠাৎ নিজে থেকেই নড়ে ওঠে। আর সব সময় একটা অদ্ভুত অনুভূতি, যেন কেউ আড়াল থেকে নজর রাখছে। এই সবগুলো ঘটনায় রুদ্র আর মীরা একে একে ফেস করতে শুরু করে, আর ডাউহিলের রহস্যটা আরও জমাট বাঁধতে থাকে। গল্পের এই পর্যায়ে এসে ব্যাপারটা কিন্তু আর শুধু অদ্ভুত শব্দ বা ব্ল্যাকবোর্ডের লেখার মধ্যে আটকে থাকে না। না, এবার রুদ্র আর মীরা একেবারে সরাসরি ওই আত্মাদের উপস্থিতিটা ফিল করতে শুরু করে। মানে গল্পটা এখন আর শুধু শোনার নয়, বরং পুরোপুরি অনুভব করার। কিন্তু প্রশ্ন হল, কারা এই আত্মারা? লোককথা যা বলে তা শুনলে বেশ কষ্ট হয়। এরা নাকি সেই সব হারিয়ে যাওয়া বাচ্চা যাদের নাম, পরিচয় সবকিছুই সময়ের সাথে মুছে গেছে। তাদের আত্মারা এই জঙ্গলে আটকে পড়েছে, বেরোনোর কোনো রাস্তা তাদের জানা নেই। ডাউহিলেই তাদের জন্য একদিকে আশ্রয়, আবার অন্যদিকে জেলখানা। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে ঠিক রাত 2:17 একেবারে কাঁটায় কাঁটায়। ঠিক ওই সময় রুদ্রর হাতে থাকা পুরনো খেলনাটা থরথর করে কাঁপতে শুরু করে,
চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর তারপর শূন্য থেকে মাটিতে একটার পর একটা ছোট ছোট পায়ের ছাপ পড়তে শুরু করে। ছাপগুলো একদম পরিষ্কার, কিন্তু ছাপ ফেলার মতো কেউ সেখানে নেই। আর ঠিক সেই মুহূর্তে মীরার কানের পাশে একদম ফিসফিস করে একটা বাচ্চার গলা বলে ওঠে এই কথাটা। এটা কিন্তু কোনো সাধারণ প্রশ্ন ছিল না, এটা ছিল ওই অশরীরী জগতের সাথে আমাদের এই বাস্তব জগতের একটা ডিরেক্ট কানেকশন, এক কথায় একটা হাড় হিম করা আমন্ত্রণ। ডাউনহিলের রাত তো একসময় শেষ হয়, কিন্তু এর রেসটা সেটা কখনো শেষ হয় না। গল্পের এই শেষ পর্যায়ে আমরা দেখব ডাউনহিল থেকে ফিরে আসা মানেই কিন্তু সবকিছু শেষ নয়, বরং এটা একটা নতুন অভিশাপের শুরু। কারণ কিছু কিছু জায়গা আছে যারা একবার কাউকে ধরলে আর পুরোপুরি ছাড়ে না। ভোর হতেই ডাউহিল আবার একদম শান্ত, আগের মতোই রহস্যময়, সুন্দর। রাতের ওই ভয়ঙ্কর ঘটনাগুলোর কোনো চিহ্নই নেই, যেন ভোরের আলোয় সব ধুয়ে মুছে গেছে। কিন্তু রুদ্র আর মীরা তো জানে, যা যা হয়েছে সব সত্যি। আর এই শান্ত ভাবটাই আসলে সবচেয়ে ভয়ের, কারণ এটা একটা মায়া, একটা ছলনা। ওরা যখন জঙ্গলটা ছেড়ে বেরিয়ে আসছে, ঠিক তখনই বাতাসে শেষবারের মতো ভেসে আসে এই কথাটা। এটা কোনো হুমকি ছিল না, জানেন, এটা ছিল একটা অনুরোধ, ওই হারিয়ে যাওয়া আত্মাদের শেষ আকুতি, যাতে মানুষ তাদের ভুলে না যায়। আর এখানেই লুকিয়ে আছে ডাউহিলের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর নিয়মটা। যদি কখনো ডাউহিলে গিয়ে ওই বাচ্চার হাসির শব্দ কানে আসে, তাহলে যাই হয়ে যাক না কেন, পেছনে ফেরা যাবে না। কারণ একবার ফিরে তাকানো মানেই হলো ওই অভিশাপটাকে নিজের সঙ্গী করে নেওয়া, ওই অশরীরী ডাকটাকে মেনে নেওয়া। আর এটাই হলো ডাউহিলের আসল কিংবদন্তি, এর সবচেয়ে ভয়ঙ্কর নিয়ম। ডাউহিল যদি একবার কাউকে ডাকে, আর সেই ডাকে সাড়া দিয়ে কেউ যদি পেছনে ফিরে তাকায়, তাহলে সেই জঙ্গল তাকে আর কখনো মুক্তি দেয় না। এটাই ডাউহিলের রহস্য, আর এটাই তার অভিশাপ।